চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বৃত্তি পরীক্ষা 2018 প্রশ্ন সমাধান, বৃত্তি পরীক্ষার প্রস্তুতি 2026, অর্থাৎ এই 2026-এ যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট ভিডিও। বৃত্তি পরীক্ষায় আসা বাংলা প্রশ্ন 2018-র প্রশ্ন বিশ্লেষণ করে দেখাবো আমার এই ইউটিউব চ্যানেলে। 100 মার্কের এই বৃত্তির প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই বলবো, আসলে তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিতে চাও তোমরা হয়তো অবগত আছো যে টোটাল পরীক্ষা হয় 400 মার্কের মধ্যে। তার মধ্যে বাংলা 100, ইংরেজি 50, গণিত 100, বিজ্ঞান 50 এবং সামাজিক বিজ্ঞান 100। আর এই পরীক্ষায় তোমাদের টার্গেট থাকবে মিনিমাম 90% নম্বর পাওয়া। যদি 90% নম্বর পাও তাইলেই কেবল কিন্তু তোমরা বৃত্তি পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে। আর আমরা যদি বিগত বছর 2025 সনের রেজাল্ট দেখি, তাতে দেখব 400 নম্বরের মধ্যে 395 নম্বর পেয়ে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে, অর্থাৎ 5 মার্ক মাত্র কম। 400 থেকে 392 দ্বিতীয় এবং 391 তৃতীয়। এবং 2024 সালের রেজাল্টও যদি দেখি তাহলে 397 নম্বর পেয়ে আর প্রথম স্থান অধিকার করেছে 3 জন। কাজে তোমরা এখন থেকে খুব বেশি বেশি করে পড়তে হবে। আর আসলে বৃত্তি পাওয়াটা একবারে কঠিনও না আবার সহজও না। যদি কীরকম, যদি তোমাদের 2017 থেকে 2025 পর্যন্ত সকল প্রশ্ন সমাধান তোমরা সুন্দরভাবে দেখে দিতে পারো, তোমরা মাস বৃত্তি পাবে। তাই আর আমার এই ইউটিউব চ্যানেলে 2017 থেকে 2025 পর্যন্ত সকল বিষয়ের, অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, তারপরে হলো তোমার বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, সমস্ত প্রশ্নই দেওয়া আছে। তোমরা এক এক করে প্রশ্নটি দেখছো, আমি সরাসরি চলে যাব 1 নম্বরের প্রশ্নে। তাই 1 নম্বরের প্রশ্ন যদি আমি বিশ্লেষণ করি, সেখানে দেখতে পাবো এখানে টোটাল কিন্তু প্রতিটা প্রশ্নই 8 মার্কের প্রশ্ন। তোমরা যদি একটু লক্ষ্য করো দেখতে পারো একটা প্রশ্নের মধ্যে অনেকগুলি প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন আছে। জ্যোতি ততক্ষণ উঠে বসেছে ঘোড়ার পিঠে, কোন রচনার অংশ? আমরা যদি বলি এটা কোন রচনার? জ্যোতি ততক্ষণ উঠে বসেছে ঘোড়ার পিঠে, এটা হচ্ছে এটি বাঘা যতীন রচনার অংশ। তারপরে জ্যোতির প্রকৃত নাম কি? রচনাকার পৃথিবীনাথ মুখোপাধ্যায়। আর কি জ্যোতির প্রকৃত নাম হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তাহলে এই দুটোর উত্তর হয়ে গেল। উদ্ধৃতিটি কোন প্রসঙ্গ করা হয়েছে? উদ্ধৃতিটি এমন একটি ঘটনার প্রসঙ্গে বলা হয়েছে যেখানে একটি পাগলা ঘোড়া রাস্তায় ছুটে এসে একটি ছোট্ট শিশুকে আক্রমণ করতে যাচ্ছিল। সেই সময় জ্যোতি নিজের প্রাণের তোয়াক্কা না করে ঘোড়াটিকে নিয়ন্ত্রণ আনার জন্য তার পিঠে লাফিয়ে উঠে বসে। এই ঘটনার মধ্যে দিয়ে চরিত্রটি কোন দিকটা উজ্জ্বল হয়? এই ঘটনার মধ্যে দিয়ে জ্যোতির অসাধারণ সাহসিকতা, উপস্থিত বুদ্ধি এবং মানব প্রেম প্রকাশ পায়। সে নিজের বিপদের কথা না ভেবে অন্যের জীবন রক্ষা করতে এগিয়ে যায়। তারপর জ্যোতি ঘোড়ার পিঠে ওঠার পর কি হয়? ঘোড়ার পিঠে ওঠার পর জ্যোতি অত্যন্ত দক্ষতার সঙ্গে ঘোড়াটিকে সামলাতে থাকে। সে ঘোড়ার গলায় হাত বুলিয়ে এবং হালকা চাপড় মেরে তাকে শান্ত করে ফেলে। ফলে ঘোড়াটি ধীরে ধীরে শান্ত হয়ে যায় এবং বিপদ কেটে যায়। এরপরের প্রশ্ন, যখন এতটুকু ছিলি বাপ মা তোর বিদেশ গেল, কোন রচনা থেকে নেওয়া হয়েছে? আমরা যদি প্রশ্নের উত্তর দেখি, এখানে এটা হচ্ছে তোমার আলো রচনা থেকে নেওয়া হয়েছে। আর রচনাকার হচ্ছে লীলা মজুমদার। কে কার সম্পর্কে কথাগুলো বলেছে? এখানে কথাগুলো বলছেন শম্ভুর পিসি, এবং তা বলা হয়েছে শম্ভুকে উদ্দেশ্য করে তার মা বাবার সম্পর্কে। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কথাগুলো বলা হয়েছে? ঘটনাটি এমন যে এক ঝড় বৃষ্টি রাতে শম্ভুর দাদুর পা ভেঙে যায়। তাকে বাঁচানোর জন্য জরুরি ঔষধ আনতে হবে, যা লুসাই পাহাড়ের উপর পাওয়া যায়। কিন্তু শম্ভু অন্ধকারে ভয় পায় এবং যেতে সাহস করে না। তখন তাকে সাহস জোগাতে এবং দায়িত্ববোধ জোগাতে তার পিসি এই কথা বলেছে। সে বোঝাতে চায় যে ছোটোবেলায় তার মা বাবা তাকে ছেড়ে বিদেশ চলে গিয়েছিল, তাই এখন তাকে সাহসী হয়ে নিজের দায়িত্ব পালন করতে হবে। এই পরিস্থিতিতে এই কথাটি বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে বোতর দেখা পাওয়া নাকি সব সময় ভালো? বক্তাকে আমরা যদি প্রশ্নের উত্তর দেখি, এটা হচ্ছে, এখানে বক্তা হলেন উবা। এটি অমরেন্দ্র চক্রবর্তী রচিত আমাজনের জঙ্গলে গদ্যের অংশ। বক্তা কোথায় হারিয়ে গেছিল? বক্তা উবা আমাজনের ঘন জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলছিল। বোতো কাদের রক্ষা করে? বোতো হলো এক ধরনের নদীর ডলফিন, যা আমাজনের জঙ্গলে জলের প্রাণীদের রক্ষা করে এবং অনেক সময় মানুষকেও বিপদ থেকে বাঁচায়। বোতোর চেহারা বর্ণনা দাও। বোতোর চেহারা বর্ণনা যে তার দৈর্ঘ্য প্রায় 1.5 হাত, তার মুখ বা ঠোঁট অনেকটা সরু ও লম্বা, আর মাথা তুলনামূলকভাবে বড়। দেখতে কিছুটা অদ্ভুত হলেও সে খুব উপকারী, শান্ত স্বভাবের প্রাণী। এরপরের প্রশ্ন হচ্ছে দলেশ্বরী আইলো নাকি ও মাঝি ভাই কোন রচনার অংশ? এটা হচ্ছে তোমার এটি আমার মার বাপের বাড়ির রচনার অংশ। তারপরে কার লেখা? রচনাকার রানীচন্দ্র।
ধলেশ্বরী এসেছে শুনে বক্তা কী করেছিল? ধলেশ্বরী এসে শুনে বক্তা ভয়ে চোখ বন্ধ করে বালিশের মধ্যে মাথা গুঁজে দেন। হ্যাঁ, অন্যদের আচরণ কেমন ছিল? অন্যান্যদের আচরণ ছিল অত্যন্ত আতঙ্কিত। নৌকায় মাঝিরা জোরে জোরে চিৎকার করতে থাকে, বদর বদর বলে তারা নদীকে শান্ত করার চেষ্টা করছিল। সকলের মুখের ভার সাফ স্পষ্ট ছিল। এরপরে ধলেশ্বরী সম্পর্কে আতঙ্কের কারণ কি? ধলেশ্বরী সম্পর্কে আতঙ্কের কারণ হলো এটি একটি খোপা ও অনিয়মিত স্রোতের নদী। এর ঢেউ হঠাৎ দিক পরিবর্তন করে এবং প্রবল বেগে আছড়ে পড়ে, ফলে নৌকা ডুবে যাওয়ার আশঙ্কা থাকে। তারপরে কখন সকলে নিশ্চিত হলো? যখন নদীর স্রোত ধীরে ধীরে শান্ত হয়ে আসে এবং নৌকা নিরাপদে এগোতে থাকে তখন সকলে নিশ্চিত হয়। এরপরে গত 1 মাস আমরা যে কষ্ট পেয়েছি আমি ভাবতে পারি না কোন মানুষ কোনো দিন সে কষ্ট সহ্য করতে পারে কি না। হ্যাঁ, দ্বিতীয় অংশটি কার লেখা? হ্যাঁ, দ্বিতীয় অংশ নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় রচিত দক্ষিণ মেরু অভিযান গদ্যের অংশ। এখানে কোন গদ্যে আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? দক্ষিণ মেরু অভিযানের উদ্দেশ্যে এখানে আমরা বলতে ক্যাপ্টেন স্কট এবং তার অভিযাত্রী দলকে বোঝানো হয়েছে। তারপরে কিসের জন্য তারা এই কষ্ট স্বীকার করেছেন? তারা দক্ষিণ মেরু জয়ের উদ্দেশ্যে অভিযান করেছেন এবং সেই কারণেই তারা এত কঠোর কষ্ট স্বীকার করেন। তাদের কষ্টের বর্ণনা অত্যন্ত কঠিন। দক্ষিণ মেরু প্রচণ্ড ঠান্ডা, বরফে ঢাকা পথ এবং তুষার ঝড় তাদের জীবন দুর্বিষহ করে তোলে। দিনের পর দিন তারা তীব্র তুষারঝড়ের মধ্যে পথ চলেছে, যেখানে কিছুই দেখা যেত না। খাদ্য অভাব, শারীরিক ক্লান্তি এবং পথ হারানোর মতো সমস্যার সম্মুখীন হয়েছিল তারা। এই দুর্যোগে পূর্ণ পরিস্থিতি তাদের জীবনকে বিপন্ন করে তোলে এবং শেষ পর্যন্ত তাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। এরপরে আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। 4×4=16। আমার জন্য সব রাস্তায় খোলা, আসতে যেতে কোথাও নেই মানা। কোন কবিতার অংশ? কবির নাম কি? পংক্তি দুটির অর্থ লেখো। এটা হচ্ছে তোমার এই পংক্তিটি মালগাড়ি কবিতার অংশ। কবি হলেন প্রেমেন্দ্র মিত্র। হ্যাঁ, এই পংক্তির অর্থ হলো মালগাড়ির জন্য কোনো নির্দিষ্ট বাধা বা নিষেধ নেই। এটি যে কোনো রাস্তায় চলতে পারে এবং দূর দূরান্তে পণ্য পৌঁছে দেয়। যাত্রীবাহী ট্রেনের মতো এর নির্দিষ্ট সময় বা স্টেশন থামার বাধ্যবাধকতা নেই। তাই কবি এখানে মালগাড়ির স্বাধীনতা ও কর্মব্যবস্থায় জীবনের কথা তুলে ধরেছেন। এরপরের প্রশ্ন, ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। কার এই ইচ্ছে জাগে? এই ইচ্ছে জাগে রবীন্দ্রনাথ ঠাকুর কবি। তার শুধু তার কী হবার ইচ্ছে জাগে? তার শুধু পাহাড়ওয়ালা হওয়ার ইচ্ছাই নয়, আরও নানা কিছু হওয়ার ইচ্ছা জাগে। যেমন চুরিওয়ালা হয়ে বাড়ি বাড়ি ঘুরে চুরি বিক্রি করা, মালি হয়ে বাগানের গাছপালার যত্ন নেওয়া, তারপরে বিভিন্ন পেশার মানুষের জীবনের কাছ থেকে দেখা। এসব ইচ্ছের মাধ্যমে কবি শিশু মনের কৌতূহল ও স্বাধীনভাবে জীবনকে জানার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। এরপরের প্রশ্ন, আদর্শ ছেলে কবিতাটি কার লেখা? কবি আমাদের দেশের ছেলেদের কাছে কী প্রত্যাশা করেন? প্রত্যেক দেশবাসী কী প্রতিজ্ঞা করা উচিত? আদর্শ ছেলে কবিতাটি লিখেছেন কুসুম কুমারী দাস। কবি আমাদের দেশের ছেলেদের কাছে প্রত্যাশা করেন যে তার যেন শুধু কথায় বড় না হয়, কাজে বড় হয়। তারা যেন সত্যবাদী, সাহসী, দয়ালু, পরিশ্রমী হয় এবং বিপদের সময় এগিয়ে এসে অন্যকে সাহায্য করে। তারপর প্রত্যেক দেশবাসীর উচিত এই প্রতিজ্ঞা করা যে আমরা ভালো মানুষ হব, সত্যের পথে চলব, দেশের উপকারে কাজ করব এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, তবেই দেশে উন্নতির পথে এগিয়ে যাবে। এরপরের প্রশ্ন, ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি। কবি কাজী নজরুল ইসলাম কল্পনা করেন যে তিনি একজন সওদাগর হয়ে সমুদ্রে পাড়ি দেবেন। তিনি ময়ূরপঙ্খী নৌকা ভাসিয়ে 7 সাগরের পাড়ি দিয়ে দেশে দেশে বাণিজ্য করতে চান। তিনি দেশে দেশে বাণিজ্য করে কী করতে চান? তিনি এই বাণিজ্যের মাধ্যমে মায়ের দুঃখ দূর করতে চান, পৃথিবী থেকে সুখ সংগ্রহ করতে চান, নিজের মাকে রানীর আসনে বসাতে চান, নিজের রাজপুত্রের মতো সম্মান পেতে চান। এর মাধ্যমে কবি তার মায়ের প্রতি গভীর ভালোবাসা ও স্বপ্ন প্রকাশ করেন। এরপরের প্রশ্ন 3 নম্বর, কবি এবং কবিতার নাম লিখে শূন্যস্থান। সূর্য আমায় ড্যাশ দেয় আপন তেজে ড্যাশ, 4 ড্যাশ হাসতে মিটে ড্যাশ কথা বলতে ইঙ্গিতে তার ড্যাশ সাগর। হ্যাঁ, তাহলে আমরা যদি নম্বর, ইচ্ছে করে সিলেট ফেলে দিই বিচিত্র স্বাদ কবিতার অংশ। কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতায় কবি নানা রকম হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, যেমন চুরিওয়ালা হয়ে চুরি বিক্রি করে, মালি হয়ে গাছের যত্ন, পাহাড়ওয়ালা হয়ে রাতে পাহারা দেওয়া। এসব ইচ্ছের মাধ্যমে কবি শিশু মনের সরলতা, কৌতূহল, স্বাধীন জীবনের প্রতি আকর্ষণ তুলে ধরেছেন। হ্যাঁ, এরপরের প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, সূর্য আমায় ড্যাশ দেয়। সূর্য সম্পূর্ণ অংশ, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিক্ষায় হাসতে মিঠে, মধুর কথা বলতে ইঙ্গিত তার শিকার সাগর, অন্তর হোক রত্ন আকর। কবি সুনির্মল বসু এবং কবিতা হচ্ছে সবার আমি ছাত্র। এরপরের প্রশ্ন 4 নম্বর, অর্থ লেখো যে কোনো 6টি। আচার্য বিজ্ঞ, আমরা যদি এক এক করে বলি, আচার্য হচ্ছে অবাক বা বিস্ময়, বিজ্ঞ হচ্ছে অভিজ্ঞ বা জ্ঞানী, আমন্ত্রণ নিমন্ত্রণ, আয়োজন হচ্ছে ব্যবস্থা বা জোগাড়, তারপর পাল্লা হচ্ছে প্রতিযোগিতা বা
ক্ষমতা, পাঞ্জা হচ্ছে থাবা, হাতের গ্রিপ, গাদাগাদি হচ্ছে ঠাসাঠাসি ভিড়। এরপরের প্রশ্ন হচ্ছে বাক্য রচনা করো। বেকুল, মা বাড়ি ফিরতে দেরি করায় শিশুটি বেকুল হয়ে পড়ছে। গাছ কোমর, কৃষক গাছ কোমর জলে নেমে ধান রোপণ করছে। এলোপাতাড়ি ভয়ে চোর এলোপাতাড়ি দৌড়ে পালিয়ে গেল। অবসন্ন, সারাদিন কাজ করে যে সে অবসন্ন হয়ে পড়ছে। পণ, সে প্রতিজ্ঞা করছে পণ করবে না। এরপর পরের প্রশ্ন বর্ণ বিশ্লেষণ কর্ণ কল্যাণ, ক যোগ অ যোগ ল যোগ জ যোগ আ যোগ ন, দঙ্গল দ যোগ অ যোগ উম যোগ ব যোগ ল, পর্বতমালা প র ব অ ত ম আ ল আ। এভাবে ক্রমাগত নিমন্ত্রণ ভালো করে দেখে নিবে। এরপরে প্রশ্ন বিপরীত শব্দ ইচ্ছে অনিচ্ছে। আমরা যদি এক এক করে দেখি, এখানে ইচ্ছে অনিচ্ছে, বুড়ো যুবক বা তরুণ, হেসে কেঁদে, শুরু শেষ, সন্দেহ বিশ্বাস, শান্ত অশান্ত এবং অভাব প্রাচুর্য বা যথেষ্ট। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 5 নম্বর, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। হ্যাঁ, এটা হচ্ছে এলোমেলো, এটা পরাধীনতা, তারপরে সর্বনাশ, তারপরে হচ্ছে শের পাঞ্জা, তারপর ছাগলছানা, হ্যাঁ, তারপরে গুরু গম্ভীর, গুরু মশাই। এরপরের প্রশ্ন হচ্ছে বিপরীত লিঙ্গের, যেমন বিপরীত সেজ পিসিমা, সেজ পিসামশাই, শিক্ষক শিক্ষিকা, কাকা কাকিমা, তারপরে হচ্ছে ন্যাড়া নেড়ি, তারপরে নবীন নবীনা। এরপরের প্রশ্ন হচ্ছে এক কথা প্রকাশ, নতুন আবিষ্কার করার জন্য যাত্রা অভিযান, তারপরে ভিক্ষার অভাব দুর্ভিক্ষ, তারপরে যিনি চিকিৎসা করেন চিকিৎসক, যা বারবার দুলছে দোদুল্যমান, বানামটা ঠিক করে লিখবো, সহ্য করার ক্ষমতা সহিষ্ণুতা। এরপরে হচ্ছে তোমার সর্বশেষ লাস্ট প্রশ্ন, যেটা একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করে। একটি গৃহপালিত পশু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রিয় একটি উৎসব, একটি সরাসরি একটি গৃহপালিত গরু একটি উপকারী গৃহপালিত পশু। এটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গরু বিভিন্ন রঙের হয়, যেমন সাদা, কালো, বাদামি ইত্যাদি। এর 4টি পা এবং একটি লেজ রয়েছে। গরুর শরীর বেশ বড় এবং শক্তিশালী। গরুর পায়ের নিচে খুর থাকে, লেজের শেষে এক গুচ্ছ লোম থাকে, যা দিয়ে এটি মাছি তাড়ায়। গরু মূলত ঘাস, খড়, ভুসি খায়। গরু আমাদের দুধ দেয়, যা খুব পুষ্টিকর খাদ্য। দুধ থেকে দই, মাখন, ছানা তৈরি করা হয়। গ্রামে বলদ গরু দিয়ে জমি চাষ করা হয়। গরুর গোবর সার হিসেবে ব্যবহৃত হয়। গোবর থেকে জ্বালানিও তৈরি করা হয়। গরু শান্ত স্বভাবের প্রাণী, এটি মানুষের প্রতি অনুগত। গরুর যত্ন নেওয়া খুব জরুরি। নিয়মিত খাবার ও পরিষ্কার রাখা দরকার। অসুস্থ হলে চিকিৎসা করা উচিত। গরু আমাদের অর্থনৈতিকভাবে সাহায্য করে, তাই গরুকে আমরা স্নেহ যত্ন করি। এরপরের প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন মহান শিক্ষাবিদ, সমাজ সংস্কারক। তার আসল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতার নাম ভগবতী দেবী। তিনি ছোটবেলা থেকে খুব মেধাবী ছিলেন। দরিদ্রের মধ্যেও তিনি কঠোর পরিশ্রম করে পড়াশোনা করেন। সংস্কৃত কলেজে পড়াশোনা করে তিনি বিদ্যাসাগর উপাধি পান। তিনি বাংলা শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বর্ণপরিচয় নামক বিখ্যাত বই রচনা করেন। এই বইটি আজও প্রাথমিক শিক্ষায় ব্যবহৃত হয়। তিনি নারী শিক্ষার প্রসারে কাজ করেন। বিধবা বিবাহ প্রথা চালু করার জন্য তিনি সংগ্রাম করেন। সমাজের কুসংস্কার দূর করতে তিনি সচেষ্ট ছিলেন। তিনি দারিদ্র্যের সাহায্য করতেন। তার জীবনে ছিল অত্যন্ত সরল ও আদর্শময়। তিনি সত্য ও ন্যায়ের পথে চলতেন। তার অবদান বাংলা সমাজে চিরস্মরণীয়। তিনি আমাদের জন্য এক মহান আদর্শ। আমরা তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করি। এরপরের প্রশ্ন হচ্ছে প্রিয় একটি উৎসব দুর্গাপূজা। আমার প্রিয় উৎসব হলো দুর্গাপূজা। এটি বাঙালিদের সবচেয়ে বড় উৎসব। প্রতি বছর শরৎকালে এই উৎসব পালিত হয়। এই সময় আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়, চারিদিকে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে। দুর্গাপূজা সাধারণত 4 দিন ধরে চলে। মহাষষ্ঠী থেকে মহাদশমী পর্যন্ত পুজো হয়। সুন্দর মণ্ডপ তৈরি হয়, সেখানে মাটির তৈরি দেবী দুর্গার মূর্তিমান স্থাপন করা হয়। মণ্ডপগুলো আলো ও সাজসজ্জায় সজ্জিত থাকে। মানুষ নতুন পোশাক পরে আনন্দ করে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রাকেশ শব্দের চারিদিক মুখরিত থাকে। অষ্টমীর দিন অঞ্জলি দেওয়া হয়। নবমীতে বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। দশমীর দিন প্রতিমা বিসর্জন দেওয়া হয়। সবাই একে অপরকে শুভেচ্ছা জানায়। এই উৎসবের